বছরে একটা মেগা প্রকল্প নাই যেটা আমাদের এখানে দরকার। সব সরকারই আসে এই জিনিসটা কি কারণে করে আমাদের সাথে? অর্থাৎ পাকিস্তান আমলে যে বৈষম্য আমরা দেখছি, আমরা রংপুর বিভাগ তার চেয়েও বড় বৈষম্যের শিকার, তার চেয়েও বড় বৈষম্য। রংপুর সিটি কর্পোরেশন নামটাও নাই। নামটা দিয়ে যদি শূন্য দিত তবু জানতাম আমার নামটা আছে। নোয়াখালী জেলায় গভর্নমেন্ট স্কুল ছিল ১৩টা, রংপুরে গভর্নমেন্ট স্কুল হলো ৩টা। হুম। যে আপনারা যে আইনটা করছেন নদী ভাঙলে কাজ, তাহলে প্রতি বছর জরিপ হওয়া দরকার। নদী কেন্দ্রিক অনেক কিছু আমরা করতে পারতাম, অনেক ব্যবসায় করতে পারতাম। যে রংপুরে মঙ্গার মূল কারণ হচ্ছে নদী। তিস্তা পারে যে পিএস হবে সেই পিএস দিয়ে রপ্তানি করা সম্ভব। আমি এখানে চ্যালেঞ্জ করে গেলাম। তিস্তা নিয়ে রাজনৈতিক দলগুলো এটা নিয়ে খুব একটা ভাবেনি। এইভাবে যদি আপনার মতো অনেক শিক্ষিত মানুষ ইনভলভ হয় জিনিসটাতে তাহলে তো পরিবর্তন। কোনো না কোনো দল তো ক্ষমতা এদের মধ্যে আসবে, কিন্তু যদি এটা না করে তারা তিস্তা পারে মোনাফেক হবে, মোনাফেক। খাস করার যে এখতিয়ার বা আইন, আমার মনে হয় তিস্তার জন্য এই আইন প্রযোজ্য না। যে এই মনে হয় চীনের সাথে একটা চুক্তি হবে, এই মনে হয় চীন কাজ শুরু করবে। তিস্তা পারে মানুষ বলে যে ভাই যার হাল হাতিয়ার ভালো তাকে নিয়ে কাজটা করো। অর্থের নিয়ে যে রাজনীতি, এই রাজনীতিতে আমরা জড়াইতে চাচ্ছি না। সুবিধাবঞ্চিত উত্তর অঞ্চল এবং রংপুর বিভাগকে নিয়ে আমাদের নতুন আয়োজন নটকাস্ট উইথ মুকুটে আজকে আমরা কথা বলবো আমাদের প্রিয় টিচার রংপুর জেলা স্কুলের ফিয়ার রহমান স্যারের সাথে। তিনি বর্তমানে রিটায়ার্ড অবস্থায় থাকলেও কার্যক্রম থেমে নেই, তিনি বিভিন্ন কার্যক্রমের সাথে আছেন। কিন্তু তার সব থেকে বড় একটা উদ্যোগ হচ্ছে তিস্তা বাঁচাও আন্দোলন। তো শুরুতেই স্যারের কাছে একটু শুনে নেব স্যার, বর্তমানে আপনাদের কার্যক্রমের কি অবস্থা? আমি যে প্রশ্নটি করা হলো যে তিস্তা মহাপরিকল্পনার যে বিষয়টি, যেটি কোন অবস্থায় আছে, আমি একটু অতীতে একটু ফিরে যাই। জি স্যার, অবশ্যই। সেটি হচ্ছে যে আমরা দেখেছি যে রংপুরের মঙ্গাপীড়িত রংপুর, এটা কিন্তু আমরা বাংলাদেশের গর্বের সাথে আমাদের বলতে হইতো যে আমরা মঙ্গাপীড়িত রংপুরে আছি। হ্যাঁ, আজকে মঙ্গা নাই, এই কথাটাও কিন্তু কেউ কেউ বলে। হ্যাঁ, এখন আছে কি নেই সেই বিতর্কে কি আমার ব্যাপার না। তো মঙ্গার কারণটা কি? হ্যাঁ। মঙ্গার যদি মূল কারণ ধরি, যে রংপুরে মঙ্গার মূল কারণ হচ্ছে নদী। একটা হচ্ছে তিস্তা নদী এবং কুড়িগ্রামেও কয়েকটা নদী। এই নদী কয়েকটাই কিন্তু আমাদের মঙ্গার কারণ হওয়ার কথা ছিল। এই নদীগুলো আশীর্বাদের কারণ, কিন্তু এটাই আমাদের মঙ্গল সেইটা কারণ আমাদের হয়ে দাঁড়ায়। মঙ্গার কারণ হয়েছে। তো এখন আর এই নদী নদী তো কেন্দ্রিক অনেক কিছু আমরা করতে পারতাম, অনেক ব্যবসায় করতে পারতাম। এখন তো নদীগুলো আছেই, হুম। কিন্তু তাহলে মঙ্গার দূরীভূত মনে হচ্ছে বা মানুষের সেই অবস্থানটা নাই। এটা কিন্তু সত্য যে আগে যে মানুষের যে মঙ্গার যে জায়গাটা ছিল এখন কিন্তু সেই অবস্থা নাই। হুম। কারণটা হচ্ছে যে তিস্তাকেই ধরি, তো তিস্তা তিস্তার মোট দৈর্ঘ্য হলো ৪১৪ কিলোমিটার। এটা সিকিম থেকে উৎপন্ন হয়ে বাংলাদেশে আসছে। বাংলায় প্রথমে দহগ্রামে এই নদীটাতে প্রবেশ করে, পাটগ্রাম উপজেলার দহগ্রামে। পরবর্তীতে আবার ইন্ডিয়া হয়ে ওর অল্প একটু জায়গা, আমাদের ছোট্ট জায়গাটা, আবার ইন্ডিয়া হয়ে ডিমলা দিয়ে কালীগঞ্জ দিয়ে আমাদের বাংলাদেশে প্রবেশ করে। বাংলাদেশ অংশে এর দৈর্ঘ্য প্রায় ১১৫ কিলোমিটার। তো তারপরে তিস্তা ব্যারেজ থেকে পিছনের দিকে প্রায় ১০২ কিলোমিটার। এটা হলো এই যে ১০২ যদি আমি ধরি, তিস্তার সামনটা আমি বাদে দিলাম, যে ১০২ কিলোমিটার জায়গা। আমি ছোটবেলায় আমার জন্ম কিন্তু এই তিস্তা বাড়ি। তিস্তা অর্থাৎ পারে থাকা। আমার বাড়িটা এমন জায়গায় ছিল, আমার বাড়ির পশ্চিম দিকেও নদী, তাহলে তো এই পূর্ব ব্যাপারগুলো পূর্ব তিস্তার দিকেও একদম নদী। মানে সবকিছুই আপনার বলতে গেলে দেখা যে কখন ভাঙন হয়, কখন মানুষ কি রকম প্রবলেমে পড়ে, ইয়ে পড়ে। তো এই থেকে কি আপনার মাথায় স্যার এটা আসলো যে হ্যাঁ, এরকম একটা কার্যক্রম নেওয়া যায় সেই কিনা? জায়গা থেকে ও আচ্ছা। তিস্তা পাড়ে যেহেতু আমার জন্ম, তাহলে হ্যাঁ, তিস্তার জন্ম থেকে আমি দেখছি। অর্থাৎ আমার শৈশবকাল যদি ৩-৪, আমার যতটুকু মনে পড়ে যে আমার বয়স যখন ৪ বছরের হয়নি তখন কিন্তু আমি মায়ের সাথে ছিলাম না। আচ্ছা। অর্থাৎ আমার লেখাপড়ার কারণে আমার বাড়িতে থাকা যায়নি। আমাদের বাবা নদীর অপর পারে প্রায় জায়গাতে থাই যারা লেখাপড়া পড়ায়। আরেকটা বাসা করছে, সেটা বাসা বলি আমরা। আচ্ছা, ওইখানে থেকে আমরা লেখাপড়া করছি। ওইখানে আমার বোন ছিল, ভাইরা অন্য ভাইরা ছিল। তাদের সাথে থেকে আমাকে স্কুল করতে হয়েছে। আচ্ছা। নতুবা আমাকে ওই চর থেকে ৫ হইতে ৬ কিলোমিটার হেঁটে, হেঁটে স্কুলে আসা লাগতো। কারণ ২ টা নদী যেদিকেই যাই হুম। নদী আছে। যদিও ওই গ্রামে একটা প্রাইমারি স্কুল আছে প্রায় ১৮০০ বোধহয় ৪৮ সাল না ৫০ সালে। ও ২৫ এই কিলো। এরকমটা কিন্তু চর না। অনেকেই হয়তো ও মনে করে চর। যে আচ্ছা। যে ১৮০০ প ১৯০০ শতকের আগে যে স্কুলটা হয়, সেই এলাকাটা কি চর বলা যাবে? না, যাবে না। না। তাহলে একটা অভিজাত ইয়া ছিল, গ্রাম, কয়েকটা গ্রাম ছিল এখানে। সেই গ্রামে বাড়ি। তো নদী ২ টা কিছুটা বলে যে নদীগুলো স্থিরই ছিল। যে আচ্ছা। নদীটা পশ্চিমের নদীটাও ছিল, ভাঙচুর করত অল্প একটু জায়গার মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু যখন ১৯৯৫ সাল আসলো, না ৯০ সাল আসলো, আসার পরেই যখন তিস্তা ব্যারেজ কমপ্লিট হলো, হ্যাঁ, এটা যখন চালু হলো, হওয়ার পর গতিপথটা চেঞ্জ হয়ে গেল। অর্থাৎ নদীটা তো তিস্তা ব্যারেজটা তো আর আগের নদীতে করেনি। আচ্ছা। ও এ কি বলে রে, উঁচু জায়গাতে করছে, ভিন্ন জায়গাতে তাহলে করছে। পুরো নদীর গতিপথটাই যখন চেঞ্জ করে নদীটা দিছে। যখন এই ব্যারেজের ভিতর দিয়ে নদীটা চালু করলো, তখন আমাদের এই ভাটির দিকে যে কয়েকটা গ্রাম ছিল, একটা না, অসংখ্য গ্রাম। আমার ৯৫ সালে এরকম ভাঙ্গন আমি দেখি নাই। কত আচ্ছা। দ্রুত আমরা নিঃশেষ হয়ে গেলাম। আমরা কিছু সরাইতে পারিনি।
মানে গ্রামের পর গ্রাম কিন্তু ২-৩ বছরে শেষ হয়ে গেল। আর এখানেও নাকি স্যার একটা যতটুকু শুনছি যে খুবই যে অসহায়ের মতো একটা অবস্থাতে সরকার নাকি ওই ভাঙনের জমিগুলো সরকার মানে চর উঠলেও সেই জমিগুলো আমি সরকার সেটা নিয়ে আসতেছি চলে একটু যায়। পরে আসি। আচ্ছা। যে এই যে নদী ভাঙ্গন কি, আজকে হুম, আমরা অনেক ভাই-বোন সেই গ্রাম থেকে ওই ধানের টাকা, ওই পাটের টাকা দিয়ে কিন্তু আমরা লেখাপড়া করি। আমার বাবা কৃষি ছিল, অন্য কাজ ব্যবসা থাকলেও হুম, কৃষিটাই ছিল আমাদের মুখ্য। সুতরাং কোনো বছর হয়তো বন্যা হইতো, বড় ক্ষয়ক্ষতি হইতো। হুম, হয়তো আমাদের একটু দুর্ভোগ হইতো, বন্যায়ও দুর্ভোগ হয়। হুম, আমরা কিন্তু সেই দুর্ভোগকে ভয় পাই না। ওটা আমার আশীর্বাদও হয়। কিভাবে? দেখা গেল যে অগ্রহায়ণ মাসে আমরা ধান পাইলাম না? হুম, সব ধান বর্ষায় সব আমন ধান ধ্বংস হয়ে গেল। আমরা হয়তো সাময়িক ৫-৬ মাসের জন্য একটা বিপর্যয় অবস্থার মধ্যে পড়লাম। যেটা আমার চোখে দেখা। কিন্তু কি করলো? কার্তিক মাস, আশ্বিন-কার্তিক মাসের শেষে বাবা কি বলে? হাট থেকে খেসারির ডাল কেনো, খেসারির ডাল বীজ কেনো। অর্থাৎ সমস্ত মানুষ খেসারির বীজ কিনতেছে। কি মানে কারণে স্যার এটা? খেসারির ডাল। না এটা মানে ওই টাইমে ওই টাইমে এই জমিগুলোতে পলি পড়া জমিগুলোতে খেসারি ছিটিয়ে দেবে। কোনো ও খরচ আচ্ছা। নাই। কোনো সার নাই, কিছু নেই। চৈত্র আপনাদের হয়ে মাস যাবে। খেসারি, বাড়িতে খেসারি দিয়ে ভর্তি। ও অর্থাৎ ধান পেলাম না, কিন্তু হ্যাঁ, খেসারি দিয়ে আমরা পুষে গেলাম। এই অন্তর্বর্তী সময়টাই ছিল আমাদের ৫-৬ মাস গিয়া। এটা হলো আচ্ছা। বন্যার ফল। বন্যার বড় কিছু না। বন্যা আশীর্বাদ। পরে যে ফসলটা হয়, জমিগুলো উর্বর হয়, অনেক কিছুই আমাদের সার লাগে না, কীটনাশক লাগে না। এটা কৃষিতে চরম কিছুটা এটা আমরা একটা দিক। মানে এটা পরিবর্তন হয়, সার কম লাগে। হ্যাঁ, তো এইটা ছিল। কিন্তু ৯৫ পর যে নদী ভাঙনটা শুরু হলো, এটা কিন্তু অকল্পনীয়। আমাদের কাছে বন্যা কিন্তু হয়তো দুর্ভোগ করায়, কিন্তু সাময়িক। হুম, যে এটা আমরা পুষে নিতে পারি। হুম, ধ্বংস হয়ে যায় না। এটা হ্যাঁ, আমার নিজের জীবন থেকে দেখছি যে আমরা যখন বন্যা হচ্ছে, আমরা তো কম বয়সে আনন্দ পাইতাম। কলার ভেলা তৈরি করি আমরা ঘুরে বেড়াইতাম। ভেলা করি পানি এনে বাড়ি দিতাম না। এটা মানে মজারও ব্যাপার ছিল। পাশাপাশি আর্থিক যে বিষয়টা ঘটে, ওই সময় যে আমন ধানটা ধ্বংস হয়ে যায়, এইটা কিন্তু না পেলে আমাদের ৫-৬ মাস খুব অভাব পড়ে। পরে আবার ওই যে বললাম খেসারির বীজ কিনে এনে ছিটাচ্ছে। মূলত তখন খেসারিটাই হইতো। এইটা দিয়ে চৈত্র বৈশাখ মাস আবার ওইটা দিয়ে আমাদের ধান কিনে বসে যেত। খুব আচ্ছা। একটা লস হতো না। কিন্তু ৯৫ সালের পর দেখেছি নদীটা যেন পাগল হয়ে গেল। এমনি পাগলা নদী, তার উপর এটাতে এই নদী ২ পাশে ভাঙতে একেবারে হাতীবান্ধার যে রাস্তা, বর্তমান যে রাস্তা, হুম, এই রাস্তার পাশে আসলে যে রেল লাইনটা ছিল, হুম, সেই রেল লাইন কিন্তু আমি যখন ক্লাস 7 এ পড়ি, হুম, তখনও কিন্তু ভাঙছে। তো এই নদীটা আস্তে এইভাবে প্রশস্ত হওয়া শুরু করলো এবং প্রশস্ত হইল। আচ্ছা। এবং তখন নদীটা কিন্তু এখনকার নদীর প্রায় ৪ গুণ অবস্থান ছিল, শক্তিশালী বা পানির প্রবাহটা ছিল ও যে অনেক, পানির অনেক, প্রবাহটা একদম অনেক কমে বেশি। গেছে। ৪ গুণ, মিনিমাম ৪ গুণ। আমি তো বাংলাদেশে তো এগুলো তথ্যভিত্তিক পাওয়া মুশকিল যে হ্যাঁ, কত কিছু পার সেকেন্ডে যাচ্ছে বা কোন বর্ষায় কতটুকু পানি আসলো, হুম, এটা পাওয়া একটু কঠিনও। তো যাই হোক, আমাদের যেটা আন্দাজ হলো যে এখনকার ৪ গুণ পানি কিন্তু তখন বর্ষাকালে আসতো। সেই আচ্ছা। নদীটি, সেই পানিটাও কিন্তু ওই নদী ধান হতো। কিন্তু এখন কি হয়েছে? এখন নদীটা কেন প্রশস্ত হচ্ছে, এই বিষয়টা। কেন মানুষের বাড়িঘর এত ভাঙে নদী? হুম, এত বেশি কেন ভাঙতেছে? হুম, কারণটা হচ্ছে নদী ভাঙতে যে ২ পাড়ের যে মাটিগুলো, এগুলো কিন্তু নদীতেই পড়ে। বেশি আচ্ছা। দূর যায় না। শুধু অল্প কিছু মাটি হয়তো যায় ওই মাটিতে। এইভাবে নদীর বুকটা পুরা ভরাট হয়ে গেছে। ও হয়ে যাওয়ার পর নদীর যে মূল স্রোত, এই বলে কোনটা মূল নদী, এটা হুম, কিন্তু কোন বছর কোথায় আছে কেউ জানি না। গত আচ্ছা। বছর আমি দেখছি আমার গ্রামের পশ্চিম পাশের নদীটা মূল নদী, এবার গিয়ে দেখি পূবেরটা মূল নদী হয়ে গেছে। অর্থাৎ মূল তিস্তা কোনটা, এটা যেটা বোঝা সারা মুশকিল। বছর বয়ে, সেটা কিন্তু ধারণ করা মুশকিল হয়েছে তাহলে স্যার নদীর গভীরতার এখানে অভাবে। তাহলে যাদের জমিগুলো সেগুলো তো চলে গেল। এখন আর এই এখানে তো যতটুকু জানি যে একটা মানে সরকারের একটা এরকম আইন আছে যে সরকার জমিগুলো নিয়ে নেয়। এখন যার জমি সে মানে এক তো ভাঙলো সে ক্ষতি হলো, আবার ভাঙ্গার পরেও যে সে পরবর্তীতে চর জাগলে বা ইয়ে করলে পারবে সেটাও সে পাচ্ছে না। মানে তার জমিটা পুরোপুরি সরকার নিয়ে নিল। এখন মরার উপর খাড়ার ঘা। হ্যাঁ, অর্থাৎ আমার বাড়ি ভেঙে গেল, সরকার ৳৫০০ বা ৳১,০০০ চেয়ারম্যান দিয়ে দিল। হ্যাঁ, এটা বাসও হয় না। হ্যাঁ। বাড়ি সরাইতে কি খরচ হয়, সেটা কিন্তু যার বাড়ি ভাঙে। সে বাড়ি বুঝবে। পোড়া গেলে জমিতে থাকে, মানুষ চতুর্থেকে দেখে, ছাই দেখে, পোড়া অংশ দেখলে মানুষ হেল্প করে। হুম, কিন্তু নদী ভাঙলে কিন্তু দেখার কিছু থাকে না। কিছুই ওখানে জানে না। কি ছিল কেউ জানে না। হ্যাঁ, কেউ জানে সবকিছুই না। নিয়ে তাহলে ওখানে স্বপ্ন ছিল কিছুই থাকে না। হ্যাঁ, সেইটাকে ৳৫০০,০০০ দিয়ে বিদায় দিল। তারা যেখানে বলে সেখানে আশ্রয় নিল। কেউ ঢাকা চলে গেল। রাত্রি অবস্থা। কেউ হয়তো পাশে কোথাও উঠলো। কেউ জমিগুলোকে খরার সময় আবাদ করবে, এজন্য পাশাপাশি থেকে আবাদ করতেছে। এইভাবেই কিন্তু মানুষ চর চরের আশপাশেই অবস্থান করে। তো এই যে প্রশ্নটা যে নদী ভাঙলেই এইখানে তিস্তাকে কিন্তু আমরা এখন আর ১২ মাসই নদী বলা চলেই না। ও অনেকাংশে বলা যায় না। কারণ এখন নদীটাতে আর আমাদের হেঁটে পার হওয়া যায়।
হেঁটে পার হয়। আমি কয়েকদিন আগে দেখলাম যে হেঁটে পার হওয়ার জন্য যে ঘাটের যে ইজারাদার, হ্যাঁ। সেই ইজারাদার টাকা চাচ্ছে, এটা নিয়ে মারামারি একখানে মিছিল দেখলাম রাত্রে দেখি। হঠাৎ মিছিল কি মিছিল পরে শুনলাম যে ইজারাদার হেঁটে যাচ্ছে, তা টাকা চাবেন কেন? তার মানে আচ্ছা। নদী, যে নদীটা, তাহলে সেই নদীটা নদী বলা যায় না। যে ওই কিন্তু আবার বন্যা যখন হয় তখনও তো দেখা গেছে যে তাহলে আপনার ইয়ে হয়। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো যে খরাকালে আমাদের নদী একেবারে শুকনা। হ্যাঁ। ওই যেগুলো আমরা ভাঙলো সেই জমিগুলো আবার উঠলো। হুম। মানুষ যারা পাশাপাশি দেখলো সবাই কিন্তু জমি বেচে এখন যাবেন দেখবেন যে ওইখানে সবাই আমিন দিয়ে, জমি ব্যাপার আমিন দিয়ে যার যার জমি কিন্তু বের করতেছে। যে জমি নদীর মধ্যে মানে না, চরের এখন তো সাথে। সব, এখন তো ও নদী নাই। আচ্ছা। ও নদীই নেই, নদী ভাঙলে কি হবে? নদীই নেই এখন তো। ওগুলোকে আমি নদী বলবো না, হ্যাঁ, ওগুলো হলো প্লাবন ভূমি বলা যায় এখন। আচ্ছা। বর্ষার সময় প্লাবন ভূমি দিয়ে যায়, যাওয়ার আর সময় খাল খন্দ গায়ে হ্যাঁ, ভাঙে, হ্যাঁ। আবার নদী একটা জায়গায় থাকে, এই আচ্ছা, তো। তাহলে এই প্লাবন ভূমি যেটা বলবো, তাহলে যেটা প্লাবন ভূমি সেটা তো নদী না। আচ্ছা, তাহলে খাস করবে কেন? আচ্ছা। খাস হবে যে নদীতে, যেমন আমরা যদি মেঘনা দেখি, একবার যদি মেঘনা জমিতে একটা জমি যায় হ্যাঁ। 50 বছর 100 বছর উঠবে বলে কোনো আশা করা যায় না। কিন্তু তিস্তার ভাঙনটা এমন, তিস্তা আজকে ভাঙবে, একদিকে চিপতে চিপতে আসে, হুম, অপর পাশে চর পড়তে থাকে। এই হলো তিস্তার ভাঙন। হুম। অল্প একটু স্রোত, কিন্তু একদিকে উঁচু হচ্ছে, একদিকে ভাঙতেছে। তিস্তার ভাঙনটা তাহলে একটু। এই তাহলে এই যে তিস্তার ক্ষেত্রে 15 ওই দিন পর, আইনটা কি কাজ করে 15 না? দিন পর যে জমিটা উঠলো, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেইটাকে আপনি নদী ভাঙন ধরবো কেন? আচ্ছা। সেই দৃষ্টিতে এই জমিগুলো খাস করার কোনো এখতিয়ার নাই ওই তাহলে দৃষ্টিতে। সরকার কি এটাতে ছাড় দিতেছে না, সরকার এখন যতটুকু ইয়ে এখন করতেছে? খাসের বিষয়টা মানে দেশে তো আর শৃঙ্খলা বলতে কিছু নাই, যে জোরদার মূল্য তারিখে যদি বলি, যদি খাস ধরতেই হয়, আমি সরকারকে বলবো হুম, যে আপনারা যে আইনটা করছেন নদী ভাঙলে খাস, তাহলে প্রতি বছর জরিপ হওয়া দরকার। আমি দেখলাম 80 দশক, 80 থেকে 90 দশকে ওইগুলো দিয়ে হয়েছে, মানে ওটাকে দিয়ারা সেটেলমেন্ট হচ্ছে আমাদের চরগুলো এখন। তাহলে ওই সময় নদীটা যেটা ছিল ম্যাপে কিন্তু সেইটাই আছে। হুম। আর বাকি যেখানেই ভাঙুক, সেটা তো ভাঙলেও তো আবার আমি আবাদ করি, আমি 2টা আবাদ করতে পারছি। জমিগুলো তো চাষ হচ্ছে, যার এখন চরে গিয়ে দেখেন যে সমস্ত জমি চাষ হচ্ছে, ওটা তো নদী না। তাহলে ওটাকে আমরা কি বলবো? প্লাবন ভূমি বলবো। তাই প্লাবন ভূমি তো আর খাস না। তাহলে এই জন্য আমার জোর দাবি থাকবে, যেহেতু যে মানুষগুলো দুর্ভোগে বাড়ি ভেঙে নিঃস্ব হয়ে যায় সাময়িকভাবে, সেই মানুষগুলোর জমিকে এই খাস খাস করার যে এখতিয়ার বা আইন, আমার মনে হয় তিস্তার জন্য এই আইন প্রযোজ্য না। তিস্তার জন্য আলাদা আইন হওয়া দরকার। আমি আবারও বলছি, তিস্তা নদীর জন্য নদী ভাঙনের, যেহেতু নদী ভাঙার পরপরই জমিগুলো উদ্ধার হয় 1 মাসের মধ্যে, আবার আমরা খরা সিজনে ওই জমিগুলোতে ভুট্টা আবাদ করি, বাদাম আবাদ করি, কুমড়া আবাদ করি, আলু আবাদ তাহলে করি। ওই আইনটা কি পরিবর্তন না তিস্তার জন্য? তাহলে তো এটাকে আমি কেন ধরবো নদী? হ্যাঁ। তাহলে নদী তো এই সংজ্ঞাটাই চেঞ্জ করতে হবে। তিস্তার নদী ভাঙনের সংজ্ঞা চেঞ্জ করতে হবে, এবং আগামীতে হয়তো আমরা এই আন্দোলনটা যুক্ত করব, এটা আমাদের মাথায় এখনো আছে। যুক্ত হয়নি। না, এটা যখন এই নদী খনন শুরু হবে তখন এই সমস্যাগুলো আসবে। আমাদের সবে দেওয়ার মধ্যে ইঙ্গিত আছে, কিন্তু ব্যাখ্যা নাই। আমরা ব্যাখ্যায় যাচ্ছি না এই কারণে যে আমার আগে কাজটা দরকার। আচ্ছা। এখানে এটা একটু স্যার, পরে কথা বলবো। যতটুক জানি যে এই আন্দোলনটা শুরু থেকেই আপনারা আরকি করে আসছিলেন, যে তিস্তা বাঁচাও আন্দোলন আরকি। কিন্তু এখন তো দেখা গেছে যে অনেক বড় আকারে বিভিন্ন রাজনৈতিক দলও এগুলোতে ইনভলভ হয়ে গেছে। তো এই ব্যাপারে স্যার কি মনে হয়? আচ্ছা, এটা কি আমি আপনার জন্য বলবো, আলাদা একটা শক্তির আন্দোলন ব্যাপার মানে হয়ে তো আর দাঁড়িয়েছে আমার না? একার না। জি স্যার, হ্যাঁ। আন্দোলন মানে কি জনগণকে এক জায়গায় দাঁড় করে একটা দাবিকে আদায় করা। আদায় করা, হ্যাঁ। তাহলে আমি যদি মনে করি আমি এটা, সব আন্দোলনটা আমি করবো, তাহলে হুম, সে আন্দোলন না কেনা। তাহলে এইখানে আমরা 2015 সালের থেকেই কিন্তু এই আন্দোলনটা করছি, আচ্ছা। এবং আমরা 6 দফা দিছি। 6 দফার ভিত্তিতে আন্দোলনটা আজকে আসছে। তো বিভিন্ন রাজনৈতিক দল, হুম, এই আন্দোলন তো আমার করার কথা না। আমি একজন শিক্ষক ছিলাম, অবসরপ্রাপ্ত, বা হ্যাঁ, আমরা যারা করতেছি হুম, আমাদের তো করার কথা। এটা তো রাজনৈতিক দলের করার কথা। তারা আচ্ছা। সংসদে যায়, তারা জনগণের দাবি দেওয়া নিয়ে কথা বলবে, তারা সমস্যাগুলো তুলে ধরবে। যখন আমরা দেখি বাংলাদেশে দীর্ঘদিন ধরে দেখছি তিস্তা নিয়ে রাজনৈতিক দলগুলো এটা নিয়ে খুব একটা ভাবেনি। কিন্তু তারা মনে করে, শুধু কি স্যার তিস্তা? দেখা না না, গেছে আমি তিস্তারে বলি, উত্তরাঞ্চলেই তো স্যার তারা আপনার তারা হয়তো এটা। আমার যেটা ভাঙি, তারা হয়তো মনে করে ভোট আসছিল, বললো যে আমি এটা বাদ করে দেবো এই হুম, জায়গাটা। এটা কিন্তু তিস্তার সমাধান না। হ্যাঁ, তিস্তার একটা স্থায়ী সমাধান দরকার। হুম, এবং খন্ড খন্ড হয়ে মানুষ ওই নিজে খড়কুটে, মরার সময় খড়কুটে হলে মানে আঁকড়ে ধরার চেষ্টা করে। হুম, তো ওই ভোটের সময় হয়তো ওই বলে বাদ করে দেবো, এ করে দেবো, এগুলো বলতো। কিন্তু আমরা যখন দেখলাম যে এটা সমাধান না, এটা দিয়ে নদীর একদিকে যদি বাদ দেওয়া হয়, একদিকে প্রোটেকশন দেওয়া যায়, পানি ধাক্কা খেয়ে কিন্তু বিপরীত দিকে যাবার ধাক্কা মারে। ধাক্কা মারে, হ্যাঁ। নিউটনের সূত্রই বলি, আর তোরটা তো যেদিকে ধাক্কা খায় বিপরীত দিকে যায়। তারপরে আবার একদিকে যদি রক্ষা করি, অপর দিকে ভাঙে। ভাঙে, তো হ্যাঁ। বাংলাদেশের লোক তো সবাই হুম, বাম তীরের যারা, তারাও তিস্তা পাড়ের লোক। বাম তীরকে রক্ষা করলে ডান তীর ভাঙে, হ্যাঁ, ডান তীরকে টানতে রক্ষা করলে রক্ষা বাম বাম তীর দিকে। ভাঙে। তাহলে এটা তো চলতে পারে না, এটা তো একটা পক্ষ নেওয়া যাবে না। তাহলে আমাকে বাম তীর এবং ডান তীর, দুই তীরের মানুষকেই সমানভাবে দেখতে হবে।
তাহলে দেখতে গেলে কি হবে, যাতে ২ তীরের মানুষ উপকৃত হয়, গোটা নদীটাকে একটা ব্যবস্থাপনায় কিন্তু এখন স্যার নিয়ে যেটা আসতে হবে। আমাদের প্রশ্ন যে রাজনৈতিক দলের হ্যাঁ, এখন সম্পৃক্ততা স্যার, রাজনীতির হ্যাঁ। সঙ্গে এইজন্য বলছি, তাহলে এটা করতে হবে। তখন আমি যেটা বলছি রাজনৈতিক দলেরই আন্দোলনটা করা দরকার ছিল। কিন্তু হ্যাঁ, সেভাবে কোনো রাজনৈতিক দল এইভাবে সামগ্রিকভাবে এটা করতে হবে, এটা কিন্তু কেউ কোনো সময় করে নাই। কিন্তু হুট করে বিচ্ছিন্ন করছে। হ্যাঁ, আজকে কেন করছে, এই তো? হ্যাঁ, হুট করে আমি কেন বলব এত এটা বড় একটা আকারে আমাদের তিস্তা আন্দোলনটা? বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদের একটা বড় অর্জন। আচ্ছা, আমি এর ১ম ধরবো, এটা অনেকে অনেকভাবে নিতে পারে। আমি বলব বড় অর্জন। যে জিনিসটা তাদের ভাবার কথা ছিল, হ্যাঁ, রাজনৈতিক দলগুলোর ভাবার কথা ছিল, তাদের সমাধান তারা অনেকে ক্ষমতায় ছিল, তাদের সমাধান করার কথা ছিল। তারা এইভাবে ভাবেনি। আজকে আমরা আন্দোলন করছি। আজকে এই আন্দোলনের কারণে তিস্তা পাড়ের মানুষ আন্দোলনে যুক্ত হয়েছে এবং তাদের সবার মুখে বাইরে তিস্তা নদীটা খুঁড়ি দেন। কেমন করে হলো? যখন শীতকাল আসে হয়তো কেউ কম্বল দিতে গেল। হ্যাঁ, একটা মহিলা হত দরিদ্র লোক কম্বলটা নেওয়ার সময় একটা কথাই বলে যে, "আমার কম্বল দেওয়ার দরকার হ্যাঁ, নাই। নদীটা নদীটা খুঁড়িয়ে দেন। খুঁড়িয়ে দেন। আমার কম্বল আচ্ছা, আমরাই দিয়ে পাবো।" ও, আমাদের যে জমি জমা সয় হ্যাঁ, সম্পত্তি এখানে আছে হুম, সেগুলো আবাদ করলে আমরাই দান দেবো। এই কথাটা যখন যেকোনো রাজনৈতিক দল যখনই তারা এই ভোট সামনে তো হ্যাঁ, সিজন হ্যাঁ, পড়ছে ভোটের, তারা যখনই জনগণের সাথে মিশছে, বিশেষ করে তিস্তার ২ তীরে যাদের এই প্রায় কয়টা ১০, ১১টা না ১২টা আসন আছে। এরা যখনই গেছে ৯টা বোধহয় আছে। এই ৯টা সবাই একই আসনে কথা যখনই বলছে। কথা বলতে গেছে এখানে ব্যাপক ভোট হ্যাঁ, আছে। এই ভোটের একই কথা এই লোকগুলো চড়ে না ছিল কিন্তু পাশেই আছে। তারা কিন্তু এই এলাকার ভোটার। হয়তো আচ্ছা, ওয়ার্ডে ভোটটা বাড়ি নাই, কিন্তু ওই ওয়ার্ডে এসে ভোট দিবে সে। ভোট আচ্ছা, কিন্তু এখানেই আছে। তাহলে এই লোকের ভোট নিতে গেলে তাহলে কি হতে হবে? তাদের দাবিটা মানতে হবে। তখন দেখছে যে না তিস্তা পাড়ে যে জাগরণটা তৈরি হয়েছে, খালি তিস্তা পাড় না, এটা কিন্তু ছড়িয়ে পড়ছে সারা দেশে। সারা দেশে। এই আন্দোলনটা কিন্তু শুধু তিস্তা পাড়ে না, এটা এখন পরে না এই ব্যাখ্যাটা হ্যাঁ, যাবো হবে। এবং তা ইন্টারন্যাশনালি হ্যাঁ, এই পর্যন্ত আন্দোলন একটা কিন্তু ইস্যু ছড়িয়ে হয়ে পড়ছে। গেছে। হ্যাঁ, তাহলে এইখানে তারা বাধ্য হয়ে গেছে। আমি বলব তারা বাধ্য হয়েছে এই জনগণের সাথে দাঁড়াইতে। এটা তাদের ধন্যবাদ দেই আমি। যে তারা জনগণের জায়গাটা ধরতে পারছে। হ্যাঁ, এখন এইটা ব্যাপার তারা যারা ক্ষমতায় যেমন বলেন বিএনপি বলেন, হ্যাঁ, জামাত বলেন, জামাতের সর্বোচ্চ নেতা রংপুরে, লালমনিরহাটে, কুড়িগ্রামে, জলঢাকায় বক্তব্যে বলছে হ্যাঁ, যে তারা ক্ষমতায় গেলে তিস্তা মহকুমা ব্যবস্থা করবে। হ্যাঁ, রাশাদুজ্জামান দুলু ভাই তিনি তিনি যে প্রোগ্রামগুলো করলেন সেখানে তাদের সর্বোচ্চ নেতা তারেক রহমান তিনি কিন্তু বলছেন তিস্তা মহকুমা তিস্তা, হ্যাঁ। বাস্তবায়ন করবে। এনসিপির নেতা তারা কুড়িগ্রামে সবাই তারা তিস্তার দিকে বক্তব্য বলছে। অ্যাডভোকেট। তাহলে রাজনৈতিক দলগুলো এই কথাগুলা বলছে। তো এদের তো কেউ না কেউ ক্ষমতায় জনগণকে নিয়ে আসবে। হ্যাঁ। জনগণ কোনো না আর কোনো দলকে তো ক্ষমতায় আনবে। আর এখন তো সব রেকর্ডেড। দেখা হ্যাঁ, গেছে হ্যাঁ, যে কে কি এই বলল যে সব রেকর্ডেড। এই যে হুম, এই যে কোনো না কোনো দল তো ক্ষমতায় এদের মধ্যে আসবে হ্যাঁ, বা আরো কেউ আছে, অন্যরাও তো আছে। আসবে তারা প্রতিশ্রুতি দিচ্ছে। কিন্তু যদি এটা না করে তারা বুঝতে পারে মোনাফেক হবে মোনাফেক। হুম, আমরা তো এই আন্দোলনটা করছি এটা শেষ হুম, পর্যন্ত থাকবো। আমরা তো ভোটের জন্য করতেছি হ্যাঁ, না। অনেকের ধারণা ভোটের জন্য। আমি জানি না সত্য কিনা, পাবলিক হয়তো বলে। কিন্তু আমার কথা হলো তারা যেভাবে জনগণের পাশে দাঁড়াচ্ছে এটা যদি ধরে রেখে যারাই ক্ষমতায় যাক বা না যাক, পার্লামেন্টে যারাই যাক, তিস্তার এই সমস্যাটার সমাধান যে কথাটা তারা দিয়ে আসতেছে এইটার জন্য। গত কিন্তু সরকারের এই আমলে সরকার কিন্তু আমলে গত তো আমরা সরকারেও দেখছি যে জেলা স্কুলের মাঠে কিন্তু সরকার হ্যাঁ, বলতে তিস্তা, প্রধানমন্ত্রী হ্যাঁ। বলছিল যে তিস্তা মহাপরিকল্পনা আমরা বাস্তবায়ন করব। কিন্তু করে যেতে পারেনি। আজকেও যদি ওই অবস্থা হয় হ্যাঁ। তাহলে তো পার্থক্যটা কোথায়? বর্তমান সরকার মানে তত্ত্বাবধায়ক সরকার যেটা আরকি বর্তমানে আছে, তারাও তো দেখা গেছে যে এটা নিয়ে শুরু থেকে আমরা ভাবতেছি এই মনে হয় চীনের সাথে একটা চুক্তি হবে। এই মনে হয় চীন কাজ শুরু করবে। কিন্তু সরকারের মেয়াদ শেষ হয়ে গেছে। এইরকম কিছু তো আমরা আর পেলাম না। এইখানে 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 আমাদের দৃষ্টিভঙ্গির একটু আলাদা। হুম, হুম। আমরা যে দাবিটা দীর্ঘদিন ধরে করি এখানে আমাদের স্পষ্ট ছিল যে নিজস্ব অর্থায়নে করতে হবে। আচ্ছা। আমরা কিন্তু বলি নাই যে পদ্মা সেতুর মতো করে নিজস্ব অর্থায়নে তিস্তা মহকুমা কেন এই কথাটা বলি? আচ্ছা। কি টাকা কারণে? জোগাড় করবে সরকার। হ্যাঁ, টাকা তো আর আমরা দেব না। না। আমরা দাবি করতেছি তিস্তা মহকুমা বাস্তবায়ন হওয়া দরকার। হুম, হুম। এখন আমরা বলতেছি যে এটা নিজস্ব অর্থায়নে করতে হবে। সরকার যদি মনে করে নিজের টাকা না হয় তো নিলে সে তো বাধা দেব না আমরা। আচ্ছা। মানে বিষয়টা বোঝা গেছে যে কেউ যদি মনে করে যে আমি হালাত হলো, জমি বেচাবো, বেচাক। কিন্তু আমার কাজটা তো হলো। শুরু আমি থেকে আপনাদের দাবি ছিল যে আমি আবার শুরু কি থেকে হয় এবং হোক না এখনো নিজ আমাদের কথা হলো অর্থায়নের তিস্তা জিনিসটা হোক। হ্যাঁ। মহাপুরুষের নিজস্ব অর্থায়নে করতে হবে। টাকাটা কোত্থেকে হবে সেই পথও আমরা দেখাচ্ছি। আচ্ছা। সেই ব্যাখ্যাও আমাদের আছে। তাহলে কেন এটা বলতেছি? আমরা দেখেছি যে ভূ-রাজনৈতিক যে চাপ, হুম, তিস্তা নিয়ে যে রাজনীতি, হ্যাঁ। এই রাজনীতিতে আমরা জড়াইতে চাচ্ছি না। হুম। কারণ আমরা এখানে তো চাচ্ছি অনেক কাজটা বড় হোক। একটা এখানে ধরেন ইয়ে ভারত আছে, চীন আছে, আমেরিকা আছে। সবাই কিন্তু জড়িত এখানে। হুম, কার কি স্বার্থ? সে স্বার্থ তো আমরা দেখব না। এটা রাজনৈতিক দলের ব্যাপার। হুম। তাহলে আমরা যদি নিজের টাকায় করি, তাহলে আমি ভারতের কাছেও ছোট হব না, চীনের কাছেও না, আমি না। তবে একটা জিনিস আমাদের এর সাথে সংযুক্ত করছি, কারিগরটা ভালো লিখবে। তিস্তা পাড়ের মানুষ বলে যে ভাই যার হাল হাতিয়ার ভালো তাকে নিয়ে
কাজটা করো, অর্থাৎ চোর যে বদমাশি কেন? আজকে রাস্তা করে গেলাম, কালকেই ভেঙে গেছে। না, না, ওই যে এখন এরকম এটা যেটা তিস্তার ক্ষেত্রে হাল হাতিয়ার তার ভালো, অর্থাৎ হ্যাঁ। যে আধুনিক যে প্রযুক্তি দিয়ে আধুনিক নদীকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়, যাদের এই যোগ্যতা আছে, হুম, যাদের এই অভিজ্ঞতা আছে, সেটা নেদারল্যান্ড হইতে পারে, সেটা চীন হইতে পারে, যে দেশে হোক, তাদের তাদের কারিগর নিয়ে এই কাজটা করা দরকার। এটা সরকার আচ্ছা। ডিসিশন নেবে, কিন্তু আমরা এখনো বলছি যে এটা সম্ভব, আমাদের নিজস্ব অর্থায়নে এই কাজটা করা সম্ভব। আমি দুই একটা উদাহরণ দিই। প্রথমে বলতেছি, একটা প্রজেক্ট বাস্তবায়ন করতে গেলে সেখানে প্রজেক্ট ডিজি নিয়োগ করতে হবে, তো প্রকল্প হুম, ইয়া করতে হবে। তো সেইটা আমরা বলছি তিস্তা কর্তৃপক্ষ গঠন করো, সরকার গঠন করুক। আচ্ছা। সেটা তো তিস্তা করেনি এখন তিস্তা পর্যন্ত। কর্তৃপক্ষ গঠন করবে। হুম, সেই তিস্তা কর্তৃপক্ষ কি করবে? একটা বন্ড চালু করবে। আচ্ছা। আমি বিদেশকে তো আমি যদি চীনের কাছে টাকা নেই বা রাশিয়ার কাছে নেই, ভারতের কাছে নেই, আমাকে বিনাটা এমনি দিবে? না, তারা তো সুদ তাদের সুদ স্বার্থ নেবে, দেখবে। সুদ নেবে। হ্যাঁ, তা আমি চাচ্ছি না এই টাকাটা তাদের কাছে যাক। হ্যাঁ, এই টাকাটা আমরা যদি জনগণের মধ্যে দেই, যে দেশের স্বার্থে আমরা ৩০ টা বন্ড ফেললাম, এর সুদের হার এই বা লাভের হার এই, হুম, এই টাকা দিয়ে যারা কিনবে, হুম। আমি মনে হয় প্রবাসীরা বেশি কিনতো। বাংলাদেশের যারা বিদেশে থাকে রেমিটেন্স তারা চলতে থাকুন। বিনিয়োগটা এখানে বেশি করত। হুম, এবং এটা তখন ছিল এটা ৫ বছরে ৮,০০০ কোটি টাকা। হুম, তাহলে বছরে কত হয়? ৫ বছরে ৮,০০০ হলে ২,০০০ কোটি টাকা দরকার। হুম। তাই ২,০০০ কোটি টাকা কিন্তু বড় টাকা না, ৭,০০,০০০ কোটি টাকার বাজেট যেখানে বাংলাদেশে হয়, আর যেই সেখানে পরিমাণ ২,০০০ টাকা কোটি টাকা আমাদের কোনো ব্যাপার না। দুর্নীতি আমি করে ধরে পাচার নিলাম হয়। ওরা দেবে হ্যাঁ, না। কিন্তু আমি হ্যাঁ, এটা বলছি। আমরা বলছি যে তিস্তা নদীর উপর ৪-৫ টা ব্রিজ আছে। টোল আদায় হয়। হ্যাঁ। এই এই টোলের টোলের টাকাটা টাকাও তো এই অনেক। তিস্তা হুম, কর্তৃপক্ষকে দিতে হবে যতদিন কাজ শেষ হয়নি। আচ্ছা। আমরা বলছি তিস্তার ২ তীরে যে জমি জমাগুলো আছে, খাজনা দেই, হাট, বাজার, খেয়াঘাট, এই যে যেটা রাজস্ব আদায় হয়, এই রাজস্বটাকে তিস্তার দিতে হবে। আমরা বলছি বালু উত্তোলন হবে, প্রচুর মাটি হবে। এই হ্যাঁ, বালু যদি আমরা বিক্রি করি, সেটা থেকে টাকা আসে। এখানে যে রাজস্বটা আসবে, সেই রাজস্বটা আমরা তিস্তা পাড়ে দেই। অর্থাৎ এটা কিন্তু কঠিন ব্যাপার না। মানে আমি কয়েকটা উদাহরণ দিলাম। এই টাকাগুলা দিলে হবে, এবং আমরা যদি নাও পারে সরকার, আমরা বলছি আমরা জনগণের কাছে হাত পাতবো। আমরা সেই বিশ্বাস অর্জন করছি জনগণের কাছে। যা আছে সেটা দাও, আমরা আমরা কিন্তু দেখে আসছি শুধু কারিগরটা স্যার ভালো দাও। তিস্তা না, পুরো মানে উত্তর অঞ্চলটা নিয়ে একটা বৈষম্য বা উত্তর অঞ্চলটার মধ্যেই দেখা গেছে যে অন্যান্য জেলার সাথে বাজেট এরকম দেয়া হয় না। বরং এখানে বেশি দেওয়ার কথা, বরং এখানে সবথেকে কম দেয়া হয়। তো এই আচ্ছা, বৈষম্যটার আসলে কিভাবে সমাধান হবে বা এখন কারণটা আসলে কি বৈষম্য স্যার? ২ টা দিক বলবো এখানে। ১ম এ বৈষম্যটা সংবিধানে আছে, কোন জায়গায় যদি পিছিয়ে যায়, হুম, তাদেরকে সাপোর্ট দিয়ে, তাদের বরাদ্দ বেশি দিয়ে সেই জায়গাটাকে সমতায় নিয়ে আসা ধীরে, নিয়ে ধীরে। আসা। হ্যাঁ, এই যে তো। হ্যাঁ, তা আমরা এখন যারা দেখছি যে রংপুর বিভাগ নিয়ে কথা বলি এখন। হ্যাঁ, কারণ ৫ টা জেলা কিন্তু আমরা এখানে। হ্যাঁ, এই তিস্তার সাথে ৫ টা জেলা। জেলা, হ্যাঁ, তাহলে এটা বিভাগের বড় অংশটাই আমরা, আর ৩ টা আমরা। বাদ দিলে। তাহলে আমরা কিন্তু এই বৈষম্যটার শিকার। আমরা দেখেছি গত সরকারে আমলে ৩ লক্ষ কোটি টাকারও বেশি টাকা ঢাকা এবং দক্ষিণাঞ্চলের কাজ হয়েছে। কিন্তু এখানে তো রংপুর কোনো অঞ্চলে কোনো মেগা প্রকল্প নাই। হয়নি। ১৭ বছরে একটা মেগা প্রকল্প নাই, যেটা আমাদের এখানে দরকার। হ্যাঁ, সেটা কিন্তু হয়নি। হ্যাঁ, আচ্ছা, তার আগেও কিন্তু এটা হয়নি। হুম। তাহলে এখনো কিন্তু ১৫-১৬ মাসে কিন্তু এর ব্যতিক্রম দেখি না। আমরা ব্যতিক্রম। দেখছি অন্তর্বর্তী সরকার যখন গতবার ১০ই অ্যা মানে রংপুর আগস্ট, আসে ১০ তখন, আগস্ট হ্যাঁ, যখন তখনই বলে মেডিকেল যে রংপুর বিশ্ববিদ্যালয়ে হবে ১ আসলো, নাম্বার। হ্যাঁ। ছাত্ররা ওখানে দাবি করল। তারাও হুম। তিস্তা মহাপরিকল্পনার কথা বলল। কিন্তু উনি ওখানে একটাই উত্তর বললেন যে, "রংপুর ১ নম্বর জেলা বানাবো।" হ্যাঁ। তাই আশ্চর্যের ব্যাপার, তারপরে গিয়ে না, বাজেট। আমি বলি আশ্চর্যের ব্যাপার, রংপুরকে ১ নম্বর জেলা খুব ভালো লাগলো হ্যাঁ, শুনতে, খুব আনন্দ পাইছি। যে হ্যাঁ। আশ্চর্যের ব্যাপার, এই যে ২৫-২৬ এর যে বাজেট, বাজেট সেখানে রংপুর ৭০০ সিটি কম। কর্পোরেশন, বাংলাদেশে ১২ টা সিটি কর্পোরেশন, রংপুর সিটি কর্পোরেশনের নামটাও নাই। নামটা দিয়ে যদি শূন্য দিত, তবু জানতাম আমার নামটা আছে। সে নাম নাই, ১১ টা সিটি কর্পোরেশনের নাম আছে। রংপুর সিটি কর্পোরেশনের নাম কি পর্যন্ত নাই। এমনি এরকম ইতিহাস কিন্তু নাই। তাহলে সেই হিসেবে তো ১ নম্বর হয়। নিজ পাশে ভালোভাবে ১ নম্বর। নিজ দিক থেকে মানে এক নাম্বার। হ্যাঁ। এক হইছে, এখন উপরে এক না নিচে এক, কথা উনি কিন্তু একখানা কথা দেন। আমার খাও না। তো এইটাতেই বোঝা যায় যে আমরা তো সবাই কতটুকু। কেন, মানে সবাই আমাদের সাথে এই জিনিসটা কেন করে? মানে সব সরকারই আসে এই জিনিসটা কি কারণে করে আমাদের সাথে? এখন রংপুরে আমরা অল্পতেই খুশি হই। আমাদের একটা ভালো গুণ। আমরা কিন্তু হ্যাঁ। অন্যদের মতো না। বেশি কিছু মানে আমাদের। আমাদের চাওয়া পাওয়াটা কিন্তু খুব বেশি না। হ্যাঁ। আমরা হয়তো যখন তিস্তা পাড়ে এত বড় একটা আন্দোলনের কথা বলছি, লক্ষ, লক্ষ করে, তখন হয়তো আমার গ্রামের চাচ্ছে যে এটা ব্রিজ হইলেই হয় তিস্তা। মানে হ্যাঁ। বিষয়টা এই জন্যে। তো রংপুরে এত বড় বৈষম্যের শিকার, এর আগে আমি ২০১৪-১৫ সালে একটা আন্দোলন করছিলাম। তখন আমি শিক্ষক হওয়ার কারণে আমি সরাসরি মাঠে থাকিনি, কিন্তু সমস্ত আয়োজনটা আমার ছিল। সেটা ছিল সৃজনশীল সংগ্রাম পরিষদ। যে আচ্ছা। রংপুর জেলায় ৩ টা দফা ছিল। রংপুর জেলা স্কুল এবং গার্লস স্কুলে অতিরিক্ত ২ শিফট, মানে যে শিফট আছে তাকে ডাবল করতে হবে। অর্থাৎ এখন ২৫ জন টিচার আছে, ৫০ জন, ১০০ জন টিচার দিয়ে বাড়াইতে হবে।
আমরা চালা তুলি নেবো জনগণের কাছে, জনগণ টাকা দেন ভাই চালা তুলি ক্লাস শুরু, টিচার দেখ সরকার, বেতন দেখ সরকার, এই তো এই দাবিটা করছি। এবং যেখানে নোয়াখালীতে তখন নোয়াখালী জেলায় তখন স্কুল ছিল, গভর্নমেন্ট স্কুল ছিল 13টা, আমি এই লিফলেটটা দেওয়াইছিলাম সবার, বৈষম্যটা কিন্তু শুরু করছে ওই 15 সালে, 13টা। রংপুরে গভর্নমেন্ট স্কুল হলো 3টা, দুইটা 13টা দুইটা বীরগঞ্জ একটা, 3টা। আর ওখানে হলো 13টা, লালমনিরহাটে 6টা। তাহলে আমরা রংপুর পিছিয়ে আছি। এই আন্দোলনটা করলাম, করার পর এক পর্যায়ে হয়তো আন্দোলনটা গেল, এবং সেইটার ফলস্বরূপ আমাদের দেখা থেকে একটা বরিশাল শুধু একটা মানববন্ধন করলো, ওদেরও সমস্যা ছিল। বরিশালের স্কুল সেই পরের বছর চালু হয়েছে, আর আমাদের বিল্ডিং দুইটা 5-7 বছর থেকে হইতেইছে, বিল্ডিং উঠছে, আর কয় বছরে চালু হবে জানি না। কারণটা কি? আমি ওই সময় নেতৃবৃন্দের কাছে গেলাম, কথা বললাম যে আপনারা কিছু লোক দিয়ে কি বলে ওটাকে, আরে ওয়ার্ডটা বলে গেলাম, যে তাদের সংযুক্তি দিয়ে, কিছু টিচার সংযুক্তি দিয়ে স্কুলটা চালু করে নেন। এটা ভাড়া বাসা ভাড়া, আমরা পাবলিকের কাছে অনুরোধ করবো যে সন্তান পরে বাসা ভাড়া দেওয়া লাগে, গভর্নমেন্ট ফি এর বাইরে আর এই 100 টাকা বেশি দেন এই বাসা ভাড়ার জন্য, দিত। সে পরিস্থিতি কিন্তু রংপুরে ছিল, কিন্তু কেউ সাড়া দিল না। আমরা পিছিয়ে গেলাম, যার ফলে ওদের স্কুল চালু হয়েছে তখন থেকে। আমাদের কবে হবে আমি জানি না। বিল্ডিং কিন্তু দুইটা হচ্ছে, একটা ধরেন এই যে বোতলার এখানে, বোতলার যে বড়, আর একটা বিভাগীয় কমিশন অফিস হচ্ছে, দুইটা বিল্ডিং কিন্তু উঠে গেছে। চালু কবে দেন? এই যে বৈষম্য, এই বৈষম্য চলে আসতেছে যুগে, অর্থাৎ পাকিস্তান আমলে যে বৈষম্য আমরা দেখছি, আমাদের পাকিস্তান আমল দেখছি, তার চেয়েও আজকে আমরা রংপুর বিভাগ তার চেয়েও বড় বৈষম্যের শিকার, তার চেয়েও বড় বৈষম্য। এটা কিন্তু একটা বাস্তবতা, কারণ এখানে কোনো বাজেটই নেই। প্রতি বছর রোকেয়া ইউনিভার্সিটি 1 লাখ টাকা দেয়, মানে 2 লাখ টাকা বুঝতে, তাহলে একটা বিশ্ববিদ্যালয় যদি 1 লাখ টাকা এই যে উন্নয়ন ফান্ড বা এই ফান্ডগুলোতে দেয়, তো সেই বিশ্ববিদ্যালয় কত টাকা যাবে? ওই বিশ্ববিদ্যালয় কি আয় আছে? এবং যখন রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর বিশ্ববিদ্যালয় ছিল, এই কথাটা না বললেই নয়। অনেকে তো আমরা খুশি হয়েছি, এই আন্দোলন কিন্তু আমরা করে আছি, এবং তত্ত্বাবধায়ক সরকারের আমলেই কিন্তু এটাকে রংপুর বিশ্ববিদ্যালয় কিন্তু চালু করা হয়েছে। কি হয়েছে সেখানে সমস্যা একটা ছিল, তত্ত্বাবধায়ক সরকার দিল রংপুর বিশ্ববিদ্যালয়, সেখানে শর্ত ছিল 5 বছর সরকার হেল্প করবে, এরপর প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মতো চলবে। এটা কিন্তু ওই বিশ্ববিদ্যালয় ছিল না। আজকে তারাই গল্প করে, আজকে তো ইউনিভার্সিটির অনেক টিচার ডাক দেখায়, এটা কিন্তু রংপুরের অর্জন, তারা কিন্তু আনে নাই। যারা আজকে টিচার তারা কিন্তু বেগম রোকেয়ার জন্য কিছু করে নাই, করছি কিন্তু আমরা সেই ছাত্র জীবন থেকে। আমরা রংপুর, আমি মানে আমি না, আমরা রংপুরবাসীর আন্দোলন হচ্ছে। তাহলে আজকে যদি 5 বছর তো আগে হয়ে গেছে, আজকে যদি ওই বিশ্ববিদ্যালয়ে পড়তে যদি একটা ছাত্র 20 লাখ টাকা জমা দেওয়া লাগতো, পড়তে পারতো রংপুরের লোক? তাহলে কি ওর কোনো দাম আছে? তাহলে এই আন্দোলনটা কিন্তু পরবর্তীতে এইটা ওই সময় যে ইয়া ছিল, আপনার কাছে কি মনে হয় আমরা নামটা চেঞ্জ করার শর্তে, নামটা চেঞ্জ হচ্ছে, অনেকে মাইন্ড করছে নামটা কেন চেঞ্জ হয়েছে, যে আমি পাবলিক বিশ্ববিদ্যালয় করব, কিন্তু নামটা চেঞ্জ করতে হবে, এই জন্য নামটা চেঞ্জ হচ্ছে। এটা আমার যতটুকু জানি, এইটা ওটা বৈষম্য। কিন্তু নামটা নিয়ে কেন বৈষম্য? মানে আপনার আমি আপনাকে হেল্প করতেছি, আমার একটা দাবি যে রংপুর বিশ্ববিদ্যালয় না, ওটা বেগম রোকেয়ার নামে। কারণ আরেকটা জিনিস আমরা চাচ্ছিলাম ওই সময়, বেগম রোকেয়ার নামে একটা বিশ্ববিদ্যালয় হবে, এইটাকে বন্ধ করার জন্য। মানে আমরা চাচ্ছিলাম মেয়েদের একটা আলাদা, মাথায় কিন্তু আমাদের ছিল, অর্থাৎ আমরা সাউন্ডটা আসতেছে যে বিশ্ববিদ্যালয় তো হয়ে গেল, বেগম রোকেয়া একজন রংপুরের সেই সবাই আমরা ইয়ে করি, তার নামে একটা মহিলাদের বিশ্ববিদ্যালয় করা পারব না, তাহলে আমরা আরেকটা বিশ্ববিদ্যালয়, এই ধরনের ভাবনাকে এটাকে বেগম রোকেয়ার নাম দিয়ে এক ঢেলে 2 পেকে সাইড দিচ্ছে সরকার, অন্য কোনো কারণ নাই, পার্সোনাল কারণ নামে তার করে নেই। এখন তাহলে সামনে তো একটা নির্বাচন আসতেছে, আমাদের সবাই অনেক আশা নিয়ে আছে। এই সামনে নির্বাচনে কি মনে হয়, এরপরেও কি আমাদের সাথে বৈষম্য হবে না? ওরকম কোন নেতা আমাদের এখান থেকে বের হয়ে আসতে হবে যে সংসদে গিয়ে আমাদের পক্ষে কথা বলবে, আমাদের জন্য বাজেট নিয়ে আসবে? মানে এটা এখানে তো আহামরি কোনো পরিবর্তন আমি রংপুরে দেখছি না। পরিবর্তন বলতে যারা আমরা এমপি হব, যাদেরকে আমরা এমপি বানাবো, সেই লোকগুলো তো আমরা দেখবো। তা আমি তো এই যে যদি এই 17 বছর দেখি, তাদের বাদে দিলাম, এই বর্তমান যদি 15 মাসে দেখি, জনগণের জন্য কয়টা কথা বলতেছে? কোথাও আছে কি যে রংপুরের সমস্যা কি? রংপুর মানে হচ্ছে কৃষি এলাকা, কৃষি প্রধান এলাকা। এখানে কিন্তু আমরা কৃষির উপরে নির্ভরশীল, যে যাই করি, অর্থাৎ এখানে এই কৃষি দিয়ে দেশের অন্যান্য জায়গায় প্রায় 60-70% খাদ্য আমরা এটা মনে হয় যে এই কৃষি দিয়ে আমাদের পুরো ঘাটতি মানে মেটানো সম্ভব পুরো দেশের 60-70% খাদ্য আমরা এখান থেকে, মানে এই সাইড থেকে আরো যদি সুন্দরভাবে প্ল্যান করা হয় বা ইয়ে করা হয়, সেক্ষেত্রে তাহলে আমার এখানে তাহলে আজকে ভোটার কৃষক, তাহলে আজকে যারা এমপি হবে, যারা রাজনৈতিক দলে যারা ছবি লাগাচ্ছে, পোস্টারে ভরে গেছে, তাদের উচিত পোস্টার না লাগে এই জনগণের এই জায়গাগুলো কি দুঃখ দুর্দশায় আছে তাদের মন জয় করা,
তাহলে বুঝবো তারা এই কথাগুলোই তারা পার্লামেন্টে উঠাবে। আজকে যদি প্রতিশ্রুতি দেয় যে এটা করবো, তাই সেই ধরনের তো আমরা কালো দেখছি না, তাহলে পরিবর্তনটা হবে কেমন করি? আমরা যতটুকু জানি স্যার আপনিও মানে এর আগে মেয়র নির্বাচন করছিলেন। তো তখন স্যার কি মনে হয়েছিল? তখন আপনি কিভাবে আমি জনগণের কাছে আমি পৌঁছানোর মেয়র নির্বাচন চেষ্টা করছি একটু করছিলেন? বলি। আমি কেবল তখন রিটায়ার্ড করছি। হুম। আমার একটা ধারণা ছিল, আমি আমার জায়গাটা বলি কেন নির্বাচনটা করছি। হ্যাঁ, হ্যাঁ। আমি নির্বাচনটা করছি এই কারণেই যে বাংলাদেশে ভোট হয় বড় ২ টা জিনিস আগে লাগে। সবচেয়ে বড় ২ টা লাগে। একটা হচ্ছে অর্থ, ১ম এ লাগবে অর্থ, ২য় লাগবে দল। হুম, আর জিততে গেলে লাগবে ইমেজ। হুম। ৩ টা ছাড়া নির্বাচনে জেতা সম্ভব না। যদি কিন্তু আপনার তো সঠিকভাবে একটা ভালো নির্বাচন হয়, হ্যাঁ, ভালো হ্যাঁ, আমি ইমেজ সেই ছিল। ধারে আসছি। তাহলে কি লাগবে? দল লাগবে, অর্থ লাগবে, ইমেজ ইমেজ লাগবে। লাগবে। এই ৩ হ্যাঁ। টা নিয়ে আমি হয়তো ছাত্রদের মধ্যে একটা ভালো ছাত্ররা ভালোবাসে হয়তো ভালো আশা একটা করছিলাম ইমেজ তার ছিল ইমেজটা আপনার। আছে। হ্যাঁ। কিন্তু বাকি ২ টা বা শিক্ষিত নাই। হিসাবে কিন্তু একটা সম্মানী ব্যক্তি কিন্তু হিসাবে তো ভালো এখন একটা ইমেজ ছিল। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাটা কি একটু বলি। ভোটে দাঁড়াইতে লাগে ৳১,০০,০০০। হুম, খালি শুধু একটা ভোটার লিস্ট, একটা ভোটারের একটা সিডি দেয়, হুম, তার দাম হয় ৳৪০,০০০, ৳৫০,০০০। হুম, তাহলে এই যে ভোটে একটা গরিব মানুষ বা একটা ভালো মানুষ দাঁড়াবে কেমন করে? আমি একজন শিক্ষক, আমার দাঁড়াইতে গেল ৳৫০,০০০, হুম, শুধু দাঁড়াইতেই গেল। হুম, এখন আমার টার্গেটটা ছিল যে আমি একটু খরচ করব। আমার মোট বাজেট ছিল একেবারে নগণ্য। একেবারে ওটার পরিমাণটা বললাম না যে এর বাইরে আমি যাব না। হুম, যাবোই না। কেন যাব না? তাহলে ভোট করতেছেন কেন? হুম, ভোটে যদি করে জেতার জন্য। হুম, আমার কথা আমি যে ভোটটা পাবো, হুম, এই তরুণদের ভোটটাই আমি বেশি পাবো। কারণ ছাত্ররা কেবল ভোটার হইছে। হ্যাঁ, আমার যদি দেয় এরাই ভোট দিবে। অন্যরা সহজে টাকা ছাড়া দেবে না। হ্যাঁ, তাহলে এরা যদি ভোট দেয় এরা কমপক্ষে টাকার বিরুদ্ধে ভোটটা দিল। দিল। হ্যাঁ, অর্থাৎ ধরেন আমরা ছোটবেলায় দেখছি আলু মায়েরা রাখতো। এখন হ্যাঁ, এর মধ্যে কোল্ড স্টোরেজ ছিল না। তারা আলু বাঁচতো। যেগুলো পচা আলু বাদ দিত। হ্যাঁ। ভালোগুলো আলাদা করত। আমি চাচ্ছি এই সমাজে সবাই যদি আমি না দাঁড়াইতাম, তা আমি যে ৫, ৭, ১০,০০০ যে ভোটটাই পাই, এই ভোটটাও কিন্তু টাকাওয়ালাকে দিত। কমপক্ষে আমি ৫,০০০ বা ৭,০০০ ছাত্রকে, তরুণকে টাকার বাইরে আপনার ভোট দিকে দেওয়াইছি। ভাট দে এরাই লড়াইটা করবে। হ্যাঁ। এটাই হলো আমার টার্গেট। এরা যদি লড়াই করে আগামী ১০ বছর পর, ১৫ বছর পর এই টাকার জায়গা থেকে দেশটা সরে আসবে। এইভাবে যদি আপনার মতো অনেক শিক্ষিত মানুষ ইনভলভ হয় জিনিসটাতে তাহলে তো না, পরিবর্তনটা আসা শিক্ষিত মানুষ সম্ভব। কেন ইনভলভ হয় না? ওর হ্যাঁ, লজ্জায়। যে ভোট কম পাবো। আমি তো যদি আমাকে যদি ১০ টা ভোট দেয় আমি এটা রাজি। আমি যুদ্ধে নামছি। হ্যাঁ, আমি আমার একটা তো আদর্শিক জায়গা নিয়ে আমি নামছি। হুম। কি আদর্শিক জায়গা? যে আমি ভোটকে আলগা করব। পচাগুলা থেকে ভালোগুলাকে আলাদা করব। আলাদা করবে। সেই আলাদাটা যতজন হয় ওই ওইটা দিয়ে আমি বীজ করব। ওই বীজই তাহলে ফসল আপনি ফলাবো। মোটেও হতাশ না। না, না, আমি তো ওটার একেবারে হতাশ না। হতাশ না। আগামীতেও যদি কোনদিন সুযোগ পাই ভোট হয়তো করতে পারি। হ্যাঁ, কিন্তু টাকার যাব না। এটা নিশ্চিত। হ্যাঁ, না দিলে নাই। আমার তো এমন না যে আমি ওখানে বিনিয়োগ করে সেখান থেকে লাভ করব। হ্যাঁ, আমি একটা বিল্ডিং যখন করতেছি, বিনিয়োগ করতেছি সেখান দিয়ে ভাড়া পাবো বা লাভ পাবো। হ্যাঁ। কিন্তু আমি এই বিনিয়োগের জায়গাটা বন্ধ চাই। হুম। বিনিয়োগ এটা না। তো ওটা হলো বিনিয়োগের জায়গা সেবার না। জায়গা। হ্যাঁ। ওটা হলো ত্যাগের রাজনীতির মতো ভালো জিনিস আর পৃথিবীতে নাই। হুম, সবচেয়ে বড় ত্যাগের জায়গা হলো রাজনীতি। হুম। তা আমাদের দেশে কি হয়? শিক্ষক হিসাবে তো আপনার তো না, না, শিক্ষক আমাদের দেশে রাজনীতিতে কি ত্যাগের আছে? না। ত্যাগের আমরা ৭১ মুক্তিযুদ্ধ দেখেছি। হুম, মানুষ জীবন দিয়ে রাজনীতিকে ধারণ করছে। জীবন দিছে। হুম। আর এখন আমরা টাকা ছাড়া নড়ি না। তাহলে ৭১ দেখি আর আজকে আমি যদি ২০২৫ দেখি পার্থক্যটা কেমন করে হলো? বরাবরই আমরা টাকাওয়ালাকে প্রাধান্য দিয়ে গেছি, দুর্নীতিকে প্রাধান্য দিছি। আর একই দিনে এটা পচেনি। ধীরে, ধীরে পচতে আমরা চরম জায়গায় এসেছি। সেখানে যদি আজকে রংপুরে আমি ১০,০০০ লোককে আলাদা করতে পারি, এই ১০,০০০ই কিন্তু একদিনে ১০,০০,০০০ বানাইতে পারে। তাদের মধ্যে চেতনাটা তো ঢুকছে। হুম। টাকার বাইরে ভোট দিচ্ছে এবং সবাই তরুণ। সবাই কেবল ভোটার হয়েছে এইরকমই। আর আমার স্লোগানে ছিল যে এই প শিক্ষার্থীদের ১ম ভোট শিক্ষকের পক্ষে শিক্ষকের হোক। পক্ষে এই তো হচ্ছে। একটা স্লোগানই দিছিলাম আমি, তাই না? তাহলে আমি যেহেতু স্যার এবং শিক্ষকের আমি ব্যাপারটা বাইকিং সেলটা স্যার হ্যাঁ, করিনি। শিক্ষকের ব্যাপারটা যেহেতু চলে আসলো মানে থাকা অবস্থায় ওই জীবনটা কিরকম এনজয় করছিলেন? বা এখন তো আপনি একটা রিটায়ারমেন্টে তারপরে বিভিন্ন সংগঠনের সাথেও ইনভলভ আছেন। তো ওই জিনিসটাকে মিস করেন না বা ওই আমি জিনিসটাকে কিভাবে আমি একটা জিনিস করতে বুঝি হ্যাঁ, যে কাজটাতে নামি আমি হ্যাঁ, সেই কাজটা সেই আন্তরিকভাবে করি। হ্যাঁ, অর্থাৎ যখন শিক্ষক ছিলাম হ্যাঁ, তখন শিক্ষকতাকে প্রাধান্য দিয়েই করছি। আচ্ছা। মানে একদিনে একজন শিক্ষক যা করা দরকার যতটুকু পারছি আমি সেই সময় দিছি। হুম, গার্জিয়ান, ছাত্র, শিক্ষার্থী, ক্লাসরুম সবখানে কিন্তু এই কাজটা আমি করেই গেছি। এবং আমি যদিও আমরা ভবঘুরে বলি বা বাড়তি কিছু কাজ করি আমরা এ ইয়ে অনেকে হয়তো মনে করে ক্লাস নেয় কিনা। তা আমার মনে হয় আমরা সিএলও নেই না। বন্ধের দিন তো যাই এমনি কিন্তু সিএলও নেই। এই এবং স্কুলের যে কমিটিগুলো হতো, বিভিন্ন কমিটিতে কিছু ওখান থেকে কিছু টাকা পাওয়া যেত। কোনো কমিটিতে আমরা কোনদিন থাকিনি। কারণ ওই আর্থিক সুযোগটা যখন নেব তখন অন্য টিচাররা তো মনে করে এইজন্য এরা করে। এইজন্য আমাদের এই জায়গাটা নিয়ে কোনো অর্থাৎ আমি যদি পরীক্ষা কমিটি থাকি তাহলে সেখানে হয়তো ৳২,০০০ পাবো সম্মান।
কিন্তু আমি তো পরীক্ষা কমিটির জীবনে ছিলাম কিন্তু না। এখন তো দেখা গেছে শিক্ষকদেরকে নিয়ে অনেক বিতর্ক, অনেক না, এটা কিছুই আগেও এখন ছিল। হ্যাঁ। এটা ছিল না তা না। এখন ও আচ্ছা। আমাদের সময় ছিল না ও বা থাকবে না। কারণ গোটা সমাজ আচ্ছা একখানে যদি একটা গরু মারা যায়, হ্যাঁ। সেটা যদি আমরা মাটি চাপা না দেই, গন্ধ গন্ধটা কি খালি ওইখানে থাকবে না না চৌদিকে ছড়াই ছড়াবে? যাবে। হ্যাঁ। সমাজ যখন পচে গেছে, হুম। সমাজের বাইরে কি টিচার? না, তাহলে তারা তো আপনি টিচারকে ভালো থাকতে বললেন না কেন? গন্ধ তো লাগবেই। তাহলে আমাকে সমাজ নিয়ে ভাবতে হবে। মূল জায়গা না ধরে পিছন টেনে তো লাভ নাই। তাহলে আমাকে মূল জায়গাটা হচ্ছে দেশের যে দুর্নীতি, অনিয়ম দেখেন হুম, আজকে যদি দুর্নীতির কথা বলি, সর্বপ্রথম দুর্নীতি শুরু হয় তহসিল অফিস থেকে গ্রামের। একটা এই যে অভ্যুত্থানের পর হুম, অনেক শিক্ষকের গলায় জুতার মালা পড়ছে, মাইর ডাং হয়েছে, চাকরিচ্যুত হয়েছে। অনেক কিছু খুব দুঃখ পাইছি আমি। তো হুম, ২ একটা মানববন্ধনে আমি ছিলাম। হুম, এইটা কিন্তু মেনে নেওয়ার মতো না। এই অপরাধ করলে তার বিচার হবে, শাস্তি হবে। এটা নিয়ে আমার দ্বিমত নাই। কিন্তু ছাত্র হয়া রংপুরে তো ২ একটা ঘটনা হ্যাঁ, আছে। অনেক কে ঘটনা করছে ঘটছে। সেটা অন্য ব্যাপার। হ্যাঁ, তাহলে এই জায়গায় একটা তহসিলদারের গলায় কি জুতার মালা পড়ছে? না। কোন তহসিলদার আমি জোর করে বলবো যে শতকরা কয়জন সৎ আছে? থাকতে পারে ২ ১ জন। কয়জন আছে? ওই ১% যেটা আছে বললেন কিনা যে সৎ। গন্ধ ছড়ায় তাহলে গেলে তো ওইখানেই পুরোটা শুরু হয় ছড়ায় যায়। হ্যাঁ। ওইখানেই শুরু হয়। একটা গ্রামেও আমি দেখি নাই যে পরিবর্তনের তাদের ঘুষ করতে ধরা হবে। হুম, সারাদিন আমি ধর্মসভা শুনি, প্রত্যেকদিন বাজে ৭ থেকে শুনি হুম, প্রায় দিনই। কোনদিন দেখি না ঘুষ দুর্নীতির বিরুদ্ধে বলে। হুম। কোনদিন দেখি না যে ঘুষ দুর্নীতি বন্ধ না হলে তো কোনটাই কোন হারাম হালাল তো ওইখান থেকে শুরু। তাহলে আমরা আগামীতে যারা ভোট দিবে একটা নির্বাচন আসছে হ্যাঁ, সেখানে আমি আপনার এখানে একটাই আমি দাবি বলবো থাকবে যে আগামীতে টাকা বা যারা ভোট দেবে ১ম টাকাওয়ালাকে বর্জন করা দরকার। টাকাটা কোথার থেকে আসলো? কেন বর্জন করতে বললাম? টাকাটা যদি সৎ পথের হয়, ওকে। হুম, তাহলে এই টাকা অর্জন করলো কোথা থেকে? কিভাবে এই টাকাটা পাইলো? তাহলে অবশ্যই তার অবৈধ আয়। মেক্সিমাম কিন্তু অবৈধ আয়। হুম, আচ্ছা, ২য় কথা বলব, সরকারের একটা নিয়ম আছে যে ভোটার প্রতি ৳৫ বা ৳১০ খরচ করতে পারবে। হ্যাঁ, তা আমার যদি এখানে ৫ লাখ ভোট হয় তো ২৫ লাখ খরচ করতে পারবো। হুম, বুকে হাত দিয়ে কোনো ক্যান্ডিডেট বলতে পারবে সেই প্রধানমন্ত্রী থেকে শুরু করি নিম্নের যে এমপি বা চেয়ারম্যান ওই হিসাব করে কেউ তার সততারা রাখছে বুকে হাত দিয়ে কেউ বলতে পারবে কোন পাবলিক কে এটা মানবে যে আমি ২৫ লাখ টাকা এমপি হয়েছি হুম, অসম্ভব কারণ দাঁড়াইতে লাগে ২ লাখ টাকা হুম, পোস্টার মাইকিং করতেই শেষ হবে ২৫ লাখ আর আর বাকিটা মানুষ তো জানে যে এটা এটা ভিতরের খবর সবাই জানে তো সেই দেশটাকে ভালো করতে গেলে এই জায়গাগুলোতে হাত দিতে হবে উৎস তো এইখানে হুম, উৎস হলো ভোটটাকে ব্যবসায়িক ভাবে নিছে হুম, কেন আমি ৫,০০০ টাকা দিয়ে আমি মনোনয়ন নেব ভোটার লিস্ট সরকার দেবে দেশটা তো তারা তো সেই লোকগুলো যাবে এ তো ব্যবসায়ী আসার দরকার নেই না, এটা ঘুষখোর আসার দরকার নেই হুম, সৎ লোক আসার দরকার সৎ লোক এত টাকা পাবে কই হুম, তাহলে ভোটটা অথবা ভোটটা এমন ভাবে করা দরকার যদি দেশের কেউ ভালো আমি স্পষ্ট বলছি আমার ব্যক্তিগত মত ভোট হবে যে ১০ জন ক্যান্ডিডেট এমপি দাঁড়াইছে সরকার ৫টা বা ৭টা জনসভার আয়োজন করবে হুম, ওখানে যার যার মতো বক্তব্য কোনো ওয়ার্ক নেই হুম, বাস হয়ে গেল তাহলে সরকারি খরচে করতে হবে দেশের স্বার্থে এই ঘুষখোরের সাথে দুর্নীতি যদি বন্ধ করতে কেউ চায় হুম, তাহলে পরিবর্তন হবে নাহলে এই যে যতই বলুক কোনো কি পরিবর্তন মনে হয়েছে না, হয়েছে আমার আমার যারা পাবলিকের সাথে কথা বলি মনে হয়েছে আগের সে খারাপ দিকেই গেছে এটা কিন্তু মনে করতেছে মানুষ হুম, এটা তো আমি তো কথা বলে দেখি যে ভাই আগের চেয়েও এখন খারাপ দেখতেছি মানুষ তো পরিবর্তনটা ছিল ভালো কিন্তু ভালো না মুক্তিযুদ্ধের পর দেখছি যখন আমরা দুর্ভিক্ষে পড়লাম যখন আমরা কি লঙ্গরখানা তো নামে জানে না এখন বাচ্চারা লঙ্গরখানা যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন রুটি আনছি আমরা শিশুদেরকে আমরা তখন শিশু আমরা তখন বাচ্চা থেকে লাইন করে করে আমরা লঙ্গরখানা থেকে রুটি এনে এনে তাদের দিতে পারা দেওয়া হয় সেটা আমরা আমাদের শিশু সংগঠন ছিল সেই লঙ্গরখানা দেখছি তখনও মানুষ ওই সময় বলছে যে আগেই তো ভালো ছিল পাকিস্তানেই তো ভালো ছিল অর্থাৎ মানুষ যখন একটা পরিবর্তনে আশা করে তখন সেই যেটা পরিবর্তন পায় যখন না পায় না হ্যাঁ, তখন কিন্তু এই কথাটাই বলে যেটা আমরা অনেকের মুখে এখন শুনি তখন শুনি যার তাহলে জন্য এটা আমাদের বলে এখন গেছি এইটাই প্রত্যাশা থাকবে এখন যে কিন্তু আগামীতে পাকিস্তান আর যে ভালো বলি না এটা আবার হ্যাঁ, কাটিয়ে উঠছে আমরা এখন আমাদের প্রত্যাশা তাহলে ওটাই থাকবে যে আগামীতে যেই সরকার গঠন করুক আমাদেরকে গিয়ে যেন ওটা বলতে না হয় যে বর্তমানেই তো ভালো ছিলাম এই জিনিসটাতে যাতে না থাকতে হয় তাহলে সবার উদ্দেশ্যে একটা আর কিছু আর স্যার আর আমরা আর একটু আজকের বলবো প্রোগ্রামটা ইয়ে তিস্তা করি তো সেজন্য তিস্তা নিয়ে হ্যাঁ একটু বলতে সবার চাই উদ্দেশ্যে একটা কিছু বলে তিস্তার একটা শেষ বিষয়টা করে বলি যে ফেলি হ্যাঁ তিস্তা কেন কেন মানে এটা প্রয়োজনীয়তা একটু বলি তিস্তা হ্যাঁ নিয়ে তো ব্যাপারটা যে তিস্তা সরকার যে মানে পরিকল্পনা নিছে হুম সেই পরিকল্পনায় হিসেবে ১৭০ বর্গ কিলোমিটার জায়গা উদ্ধার হবে এই উদ্ধারের ব্যাখ্যাটা কিন্তু নিয়ে সমস্যা আছে হুম সেটা নিয়ে আমি যাবো না তো এই জমিটা তো ভাঙবে না হুম ১৭০ বর্গগুলো ভাঙবে না তাহলে আমরা চাচ্ছি এই জায়গাগুলোতে সমবায় ভিত্তিক আধুনিক কৃষির ব্যবস্থা করা হবে হুম সমবায় ভিত্তিক এখানে যেন কোনো টাকা আলা আসে জোর করে ওই যে ইন্টারকো সোলার পাওয়ার এখানে হুম যেন বসুন্ধরা গ্রুপ এই যে আলিবাবার এখানে যে হ্যাঁ এই জমি দখল করে যে করছে এই জায়গাটা করা যাবে না এখানে কৃষকদের জমি কৃষকদের দিয়ে সমবায় করে আধুনিক কৃষিটা কি এটা হুম মানুষকে দিতে হবে আমরা চাচ্ছি যে এই নদী খনন হলে
এই নৌ যোগাযোগটা চালু হবে, রাস্তার উপর যে চাপ, এই চাপটা কিন্তু কমে আসবে। আমরা রংপুরে এখন মাছ নাই বললেই চলে, সমস্ত এই অন্য জেলা থেকে আসে, সেই মাছ দিয়ে কিন্তু রংপুর চলে। তিস্তা নদী যদি 30 ফুট গভীর হয়, ওই মাছ আমরা রপ্তানি করতে পারবো, জেলেরা ওখান থেকে বাঁচবে, আমরা পারবো। যোগাযোগ আজকে তিস্তা পরে আপনারা দেখে দেখবেন যে যোগাযোগ ব্যবস্থা নাই, যার ফলে গেছে মধ্যবর্তী যে চরগুলো আছে 4 মাইল 5 মাইল করি, তারা সাজে খাটিয়ে, আমি বলি খাটিয়ে করে মানুষ গোরস্থানে নিয়ে যায় রুগী, আর আমরা খাটিয়ে করে হাসপাতালে নিয়ে যাই। যদি রোগ ভালো কপাল ভালো হয় হাসপাতালে পৌঁছায়, নাহলে ওই রুগীটা গোরস্থানে যায়। এটা তো বাস্তব ভিডিও, এখন তো অনলাইনে ভিডিও তো মানুষ দিচ্ছে। এই যে যোগাযোগ, শিক্ষার ক্ষেত্রে বলি যে শিক্ষা, আমি তো বললাম যে আমাকে 5-6 মাইল হেঁটে, যখন আমার এই বাসায় কিছুদিন ছিলাম না, ওই বাড়ি থেকে 5 মাইল 6 মাইল হেঁটে হেঁটে এসে আমাকে স্কুল করতে হয়েছে। এখন তো আরো খারাপ অবস্থা। তাহলে একটা এই চরের অন্তর্বর্তী যে জায়গাটা আছে, মধ্যবর্তী যে জায়গাটা 7-8 কিলো, এই চরের মধ্যে একটা হাই স্কুল কেউ দেখাতে পারবে? হাই স্কুল করার কি সামর্থ্য নাই? কেন হচ্ছে না? নদী ভাঙ্গনের কারণে নিশ্চয়তা নাই। প্রাইমারি স্কুল যেগুলো আছে, আজ এ মৌজায় কালকে ও মৌজায়, এগুলো নিয়ে মেলা গন্ডগোল, সবখানে কেওয়াজ আছে। আজকে কমিউনিটি ক্লিনিক যেগুলো হয়েছে, কয়জন যায়? এগুলোর কারণটা কি? তিস্তার নদী ভাঙ্গন। তাহলে আজকে রংপুর বিভাগের মহঙ্গা দূর করা, রংপুরের মানুষকে উন্নত করতে, প্রথম বৈষম্য রোধ করতে গেলে আগে বৈষম্য যদি কমাতে চায় কোনো সরকার, কোনো নেতা যদি মনে করে যে রংপুর বিভাগের বৈষম্য প্রথম ধরতে হবে তিস্তাকে। তিস্তা হলে 5 জেলার বৈষম্য কমলো। এই তিস্তার তখন মানুষ যখন বিনিয়োগ করবে, কিছু লোক যারা নদী ভাঙনে সর্বস্ব হারায়, তারা এটা হারাবে না। সেই এবং বিভিন্ন মাধ্যমে যারা জানি, বছরে 1,00,000 কোটি টাকার সম্পদ শুধু নদী গর্ভে যাচ্ছে, এইটা তখন যাবে না। পাশাপাশি এই জমিগুলো এখন এককন্দা আছে, কোনোটা আবাদ হয় না, বালু দুদু বালু, সেই জমিগুলো 3টে ফসল হবে, মিনিমাম 3টে ফসল হবে। তাহলে এইগুলো হলো আমি এখান থেকে আয়ের, বাংলাদেশে এমন কোনো প্রজেক্ট নাই যেটা এই প্রজেক্টের মতো এত লাভজনক হবে, এত এত বড় এটা আছে। আমরা তেলানি লোক, আজকে ভুট্টার কথা বলি, এই যে ভুট্টা চাষ করতেছে, প্রায় 28 হইতে 30 লক্ষ টন ভুট্টা বিদেশ থেকে আমদানি করতে হয়, ও এখন অর্ধেক নিলে হয়, এখন কমে গেছে। কারা কমাইছে? তিস্তা পারে কমাইছে। এই তিস্তার চরগুলো যেগুলো ওরা খাস মনে করতেছে আপনারা, এটা এই জমিগুলোতে আজকে ভুট্টা আবাদ হচ্ছে। আজকে 14-15 লক্ষ টন ভুট্টা আজকে তিস্তা পার থেকে আসতেছে, এইটা কিন্তু বৈদেশিক মুদ্রার সাশ্রয় হচ্ছে। তাহলে যদি হিসাব করে পেঁয়াজ, এই যে পেঁয়াজ নিয়ে সংকট 2 দিন আগে দেখলাম, প্রতি বছর পেঁয়াজ, তিস্তা পারে যে পেঁয়াজ হবে, সেই পেঁয়াজ দিয়ে রপ্তানি করা সম্ভব। আমি এখানে চ্যালেঞ্জ করে গেলাম, সরকার নদী খনন করুক, একটা জায়গায় নির্ধারণ করুক, পেঁয়াজ আবাদ করেন, তারা খালি রাখার ব্যবস্থা করুক, পেঁয়াজ রপ্তানি করতে পারবো। তিস্তা পারে বাদাম, ভোজ্য তেল আমদানি করি কেন? তিস্তা পারে বাদাম করলে তো ওই বাদামের তেল দিয়ে তো আবার ভোজ্য তেলটা সমস্যা সমাধান হয়, কোনটা নাই তিস্তা পারে। এই জন্য আমরা বলছি তিস্তার জমি হলো হিডেন কৃষি, এইটাকে আমরা কাজে লাগাইতে চাই। এই জায়গাতে কোনো ভূ রাজনৈতিক কোনো বিষয় না। আমি আগে বলছি নিজস্ব অর্থায়নকে আবারও প্রাধান্য দেবো আমি। এই ভূ রাজনৈতিক কোনো বিষয় না, ওটাকে আমরা তোয়াক্কা করবো না। আমরা ভালো কারিগর নিয়ে আমরা নদীটা খনন করতে চাই। না পারলে আমরা জনগণ থাকবো, আমরা কোদাল নিয়ে নামবো, সরকার গেলে জায়গাটা দেখে দেখ। আমরা আমাদের এই সাহস হয়ে গেছে, ওরা জায়গার লোকেশনটা ঠিক করুক, 2 চেয়ার কত কোন দিকে, নদীটা তো আমাদের কাজ না, নদীটা তো সরকার নির্ধারণ করবে, নদীটা কোন দিকে যাবে সে দেখ। আমরা মানুষকে অনুরোধ করবো, যার যেটা ইউনিয়ন, যার যেটা ওয়ার্ড, আসেন আমরা কোদাল দিয়ে শুরু করি।